দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি নিউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে নিজ নিজ বাড়িতে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় বিশেষ অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাসকে এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তোমাদের সাথে আছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো কোর্স নম্বর 3-1-1-7-2-9 নিয়ে, যার শিরোনাম সমকালীন রাষ্ট্র দর্শন বা কন্টেম্পোরারি পলিটিক্যাল ফিলসফি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের সাথে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস। এর আগেও আমরা আরেকটি ক্লাস করেছিলাম। প্রথমেই চলো আমরা গত ক্লাসের পাঠ সম্পর্কে বা গত ক্লাসের আলোচ্য বিষয় সম্বন্ধে একটু আলোকপাত করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাসে আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র দর্শন, সমকালীন রাষ্ট্র দর্শন এই সম্পর্কিত একটি প্রারম্ভিক আলোচনা। তোমরা রাষ্ট্র দর্শন বিষয়টি এর আগেও অর্থাৎ চতুর্থ বর্ষে পড়ে এসেছো। সেখানে তোমরা জানতে পেরেছো যে রাষ্ট্র দর্শন হচ্ছে দর্শনের সেই শাখা যেখানে আমরা রাষ্ট্রের এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়াদির মূল্যায়নমূলক একটি আলোচনা করার চেষ্টা করে থাকি। এ প্রসঙ্গে আলোচনায় আমরা দেখেছিলাম যে রাষ্ট্র দর্শনের গোড়াপত্তন হয়েছিল কিন্তু প্রাচীন গ্রিসে বা দর্শনের একদম প্রারম্ভিক কাল থেকেই, যখন রাষ্ট্রের চেতনাটি ধীরে ধীরে নগরাষ্ট্র থেকে উদ্ভূত হচ্ছিল। নাগরিকের ধারণাটি আমাদের মাঝে ধীরে ধীরে একদম প্রাথমিক অবস্থায় ছিল। তখন থেকে কিন্তু মানুষ রাষ্ট্রের বা রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দার্শনিক আলোচনার একটি প্রয়াস পেয়েছে। শুধুমাত্র গ্রিসেই নয়, চীনে বা দূরপ্রাচ্যে, এমনকি মধ্যপ্রাচ্যে বা আমাদের এই অঞ্চলে অর্থাৎ ভারত উপমহাদেশেও কিন্তু রাষ্ট্র দর্শনের ধারণাটি সে প্রাচীনকাল থেকেই বিকশিত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমরা বর্তমান পর্যায়ে এসেছি। আমরা বর্তমান পর্যায়ের আলোচনায় এসে রাষ্ট্র দর্শনের যে অংশটিকে পাচ্ছি বা যে আলোচনাটিকে পাচ্ছি তাকে সমকালীন রাষ্ট্র দর্শন হিসেবে উল্লেখ করা হচ্ছে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের পর থেকে স্নায়ুযুদ্ধকালীন অবস্থা এবং বর্তমান যে প্রেক্ষাপটে জাতিরাষ্ট্রের যে ধারণা রয়েছে, গণতান্ত্রিক যে প্রেক্ষাপট রয়েছে, পুঁজিবাদী ধারণার যে বিকাশ ঘটেছে, তার ভিত্তিতে সমকালীন যে রাষ্ট্র চেতনা বা রাষ্ট্রীয় যে চিন্তাধারা বিকশিত হচ্ছে তাকে কিন্তু রাষ্ট্র দর্শনের সমকালীন ধারা হিসেবে উল্লেখ করা হচ্ছে। মূলত অ্যাংলো আমেরিকান যে গোষ্ঠী রয়েছে, দার্শনিক গোষ্ঠী রয়েছে, তাদের বিশ্লেষণাত্মক মনোভাবকেই আমাদের সমকালীন রাষ্ট্র দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে এই রাষ্ট্র দর্শনের যুগ বিভাজন করা হয়ে থাকে বা সমকালীন রাষ্ট্র দর্শনকে একটি অনন্য মাত্রায় আলোচনা করা হয়ে থাকে। এই ছিল আমাদের গত ক্লাসের স্বাভাবিক আলোচনা। তো আজকে এসো আমরা সেই ধারাবাহিকতায় আজকের পাঠ সম্বন্ধে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় সমকালীন রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্য সমূহ। আমরা কিছুক্ষণ আগেই বলেছি সমকালীন রাষ্ট্র দর্শন হচ্ছে রাষ্ট্র দর্শনের সাম্প্রতিক যে গতি প্রকৃতি বা দার্শনিক ধ্যান ধারণা রাষ্ট্র সম্পর্কে, রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে, শাসন ব্যবস্থার সামগ্রিক প্রেক্ষাপট সম্বন্ধে, আর্থসামাজিক যে অবস্থান সম্বন্ধে, তাই হচ্ছে সমকালীন রাষ্ট্র দর্শন। সমকালীন রাষ্ট্র দর্শনের এই সংজ্ঞা বা এই ধরনটা বিবেচনা করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তবে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সমকালীন রাষ্ট্র দর্শনে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা একে একটি ভিন্নধর্মী মাত্রা দিয়েছে বা অনন্যতা দিয়েছে। এই বৈশিষ্ট্যগুলো, অসংখ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে উদারনৈতিকতা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, বিশ্বায়ন, পুঁজিবাদী চেতনা, মার্ক্সবাদী চিন্তা এবং সমতা। এই যে ধ্যান ধারণাগুলো রয়েছে সমকালীন রাষ্ট্র দর্শনের বা এই সমকালীন রাষ্ট্র দর্শনের এই যে বিশিষ্ট দিকগুলো রয়েছে, এই বিষয়ে আলোচনা করাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। তবে চলো আমরা উদারনৈতিকতা থেকে আমাদের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ উদারনৈতিকতার ইংরেজি প্রতিশব্দ লিবারালিজম। উদারনৈতিকতার এই লিবারালিজম শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ লিবারালিস থেকে, যার অর্থ ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্য।
রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করাই এর মূল কথা। উদারতাবাদ সাম্য ও মুক্তির ভিত্তিতে গঠিত এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ইউরোপীয় রেনেসাঁ এবং সংস্কার সময় থেকেই এই ধারণার গোড়াপত্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ বিষয়ে একটু আলোচনা করতে পারি। ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ধারণা, এটা কিন্তু অপেক্ষাকৃত আধুনিক দর্শনের একটি অবদান হিসেবে আমরা দেখতে পারি। এর পূর্বে রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থার যে সংকীর্ণ ধারণা ছিল, সেই অবস্থান থেকে সরে এসে ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ধারণা, মানে রাষ্ট্রের একক কর্তৃত্বের বিরুদ্ধে ব্যক্তির নিজস্বতার যে প্রকাশ, নিজস্ব অভিব্যক্তি বা নিজস্ব প্রকাশভঙ্গির যে প্রতিফলন আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে দেখতে পাই, তার যে দৃষ্টিভঙ্গি দেখতে পাই, তাই কিন্তু উদারনৈতিক যে ধারা বা উদারনৈতিক দার্শনিক যে দৃষ্টিভঙ্গি, তার গোড়াপত্তন ঘটেছে। মূলত রেনেসাঁ সময়কালে ইউরোপীয় যে ধ্যান ধারণার জগতে বা চিন্তা জগতে একটি সংস্কার সাধিত হয়, তাই আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার ধারণাকে আরো উজ্জীবিত করতে সাহস জুগিয়েছিল। সেই যে ইউরোপীয় রেনেসাঁ সময়কালে চিন্তা জগতে আমাদের যে বিপ্লব সাধিত হয়, সেই বিপ্লব থেকেই আমরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রেও রাষ্ট্রের একক কর্তৃত্বকে মেনে নিতে বিদ্রোহ শুরু করি। সেই বিদ্রোহ থেকেই আমাদের বর্তমান সমকালীন ধারার উদ্ভব ঘটেছে। এই যে ধারা, বর্তমান যে সমকালীন যে ধারা, সেখানে আমরা দেখছি যে আগেকালের সংকীর্ণ ধারণার বিপরীতে এটা অনেক বেশি উদার। এই উদারনৈতিকতা গড়ে উঠেছে সাম্য এবং মুক্তির ধারণার উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে সমতা চাইছি, ব্যক্তি চাইছে রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্য সকলের মতোই সাম্যতা প্রতিষ্ঠিত হোক। একইভাবে তার মধ্যে ব্যক্তি স্বাধীনতা বা মুক্তির একটি ধারণা যা কল্যাণকর দিকে তাকে পরিচালিত করবে, সেই ধারণারও বিকাশ ঘটেছে। এই দুটি ধারণা সম্মিলিত ফলে কিন্তু আজকের এই উদারনৈতিকতা। অর্থাৎ আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিপরীতে এসে আমরা সমকালীন ধারায় একটি উদারনৈতিক চিন্তা চেতনার বিকাশ লক্ষ্য করি, যা শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রেই নয়, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটকে, আমাদের চিন্তা জগৎকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল। আমরা এই প্রসঙ্গে বিশিষ্ট চিন্তাবিদ হলওয়েলের একটি মতকে দেখতে পাই। আমরা দেখি জন হলওয়েল বলছেন, উদারতাবাদ নিছক একটি চিন্তাধারা নয়, এটি একটি জীবন দর্শনও বটে। জীবন দর্শন হিসাবে তা মানুষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা সমূহকে প্রতিফলিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উদারতাবাদের কথা আমরা বলছি, এই উদারতাবাদ কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ একটি ধারণা নয়, এটি সামগ্রিক জীবন দর্শন হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এই জীবন দর্শন হচ্ছে স্বাধীনতা এবং সাম্য থেকে উদ্ভাসিত বা উৎসারিত একটি জীবন দর্শন, যে জীবন দর্শন মানুষকে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অর্থনৈতিক ক্ষেত্রগুলোতেও মানুষের যে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা আছে তার একটি প্রতিফলন করতে সহায়তা করে থাকে। মূলত হলওয়েল এই বিষয়টিকে উত্থাপন করতে চেয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবাধ নির্বাচনের বিষয়টি দেখি, ধর্মীয় স্বাধীনতা বা জনগণের অধিকার, মুক্ত বাণিজ্য, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, যে বিষয়গুলো দেখতে পাই, তা মূলত উদারনৈতিকতারই একটি প্রতিফলন হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তাহলে বুঝতে পারছি যে পূর্বের অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কালের প্রাথমিক পর্যায় পর্যন্ত আমরা রাজনৈতিক চিন্তাধারার মধ্যে যে সংকীর্ণতা দেখেছিলাম, যে সীমাবদ্ধতা দেখেছিলাম, তা সমকালীন যুগে এসে অনেক বেশি উদারনৈতিক হয়েছে। তাই সমকালীন রাষ্ট্র দর্শনের ধারায় উদারনৈতিকতা বা লিবারালিজম একটি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে বৈশিষ্ট্যটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে সমকালীন রাষ্ট্র দর্শনে, তা হচ্ছে অসাম্প্রদায়িকতা বা কসমোপলিটানিজম। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, অসাম্প্রদায়িকতা হলো একটি আদর্শিক মতবাদ যেখানে সকল মানুষ পারস্পরিক নৈতিকতা ভাগাভাগির বা বিনিময়ের মাধ্যমে একটি একক সম্প্রদায়ের সদস্য হবে। যে ব্যক্তি অসাম্প্রদায়িকতার ধারণাকে যে কোনো আকারে নিজের মাঝে ধারণ করে তাকে একজন অসাম্প্রদায়িক বা ইংরেজিতে কসমোপলিটান বা কসমোপোলাইট বলা হয়। এই অসাম্প্রদায়িক সম্প্রদায় বা সমাজ ব্যবস্থার সার্বজনীন নৈতিকতা, বিনিময়মূলক অর্থনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন জাতি দ্বারা পরিবেষ্টিত রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। একটি অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিভিন্ন স্থান বা দেশ থেকে আগত ব্যক্তিগণ পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি সম্পর্ক তৈরি করেন।
প্রিয় শিক্ষার্থীরা, অসাম্প্রদায়িকতা এই শব্দটির মধ্যে কিন্তু একটি নেতিবাচক ধারণা প্রকাশ পায়। তবে এই নেতিবাচকতা শুধুমাত্র শাব্দিক নেতিবাচকতা, আমাদের চিন্তার নেতিবাচকতা নয়, বরঞ্চ আমরা চিন্তার অনেক বেশি উদারতা, অনেক বেশি বিস্তৃতির লক্ষ্য করি এই শব্দটির মাধ্যমে। সাম্প্রদায়িকতার ধারণার বিপরীত ধারণা হচ্ছে অসাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা যেখানে আমাদেরকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে একটি গোষ্ঠীগত ধারণার মধ্যে আবদ্ধ করে রাখে, অসাম্প্রদায়িকতা সেখানে একটি মৌলিক বিষয় হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো বিস্তৃত করে, আমাদের ধ্যান ধারণাকে, চিন্তা শক্তিকে আরো বেশি উদ্বেলিত করে, উৎসাহিত করে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা আগে শুধুমাত্র নিজ গোষ্ঠীকে বা নিজ সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার উপরে যে যে বিশেষ দৃষ্টি দিয়েছিল, অসাম্প্রদায়িকতা এসে সেখানে একটি উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে। এর ভিত্তিতে আমরা প্রতিটি সমাজের, প্রতিটি ব্যক্তির, এমনকি ভিন্ন সমাজ বা ভিন্ন প্রেক্ষাপট থেকে, ভিন্ন সম্প্রদায় থেকে আগত ব্যক্তিবর্গের চিন্তাকেও সহজে সমর্থন করার, সহজে গ্রহণ করার মানসিকতা লাভ করি। এই যে উত্তরণ, এই যে সাম্প্রদায়িকতা থেকে অসাম্প্রদায়িকতার দিকে আমাদের যে উত্তরণ, সেই উত্তরণ কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটেও ব্যাপক পরিবর্তন সাধন করছে, যার ফলশ্রুতিতে অনেক কুপ্রথা বা অনেক কুসংস্কার থেকে আমরা মুক্তি পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের অর্থনৈতিক যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সামাজিক যে দুর্বলতাগুলো ছিল, তাও কিন্তু অনেক অংশে কাটিয়ে উঠে আমরা একটি সঠিক রাষ্ট্রনীতি প্রণয়নে সামর্থ্য হচ্ছি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে। সুতরাং সমকালীন রাষ্ট্র দর্শনের আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে আমরা অসাম্প্রদায়িকতাকে নিশ্চয়ই চিহ্নিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, অসাম্প্রদায়িকতার পরে আমরা আরেকটি বিশেষ যে বৈশিষ্ট্য লক্ষ্য করি আমাদের রাষ্ট্র দর্শনে বা সমকালীন রাষ্ট্র দর্শনের ধারায়, সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই ধর্ম নিরপেক্ষতা শব্দটি অত্যন্ত আলোচিত একটি শব্দ। চলো তবে এ বিষয়ে আমরা আলোকপাত করার পূর্বে পর্দায় ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা রয়েছে শেষের দিকে একটু দেখার চেষ্টা করি। ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কোনো ধর্মের পক্ষে নয়, অর্থাৎ সমস্ত ধর্মের সাথে সম্পর্কহীন। সেকুলারিজম শব্দের আবিধানিক অর্থ এটি এমন একটি মতবাদ যা মনে করে রাষ্ট্রনীতি শিক্ষা ধর্মীয় শাসন থেকে মুক্ত থাকা উচিত। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটি 1851 সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিয় প্রথম ব্যবহার করেন। জর্জ জ্যাকব ধর্মের কোন রকম সমালোচনা ছাড়া সমাজে শৃঙ্খলা আনয়নের জন্য তার এই ধর্মনিরপেক্ষতার ধারণাটি প্রকাশ করেন। এক অর্থে ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতাকে প্রকাশ করে। ধর্মনিরপেক্ষ বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাত করে না। এই মতবাদ অনুযায়ী সরকার কোনরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না, কোনো ধর্মীয় বিশ্বাসী হবে না এবং কোনো ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না। ধর্মনিরপেক্ষতাবাদ সেই বিশ্বাসকে ধারণ করে যাতে বলা হয় মানুষের কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলো, বিশেষত রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করবে না। অর্থাৎ বলা যায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মনিরপেক্ষ বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাত করে না। ধর্মের দিক দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতারই সমর্থক। তবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় সমন্বয়বাদ, আর সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে ধর্মহীনতা। রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা যায় ধর্মনিরপেক্ষতাবাদ হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন, যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে সেকুলারিজম অর্থে উপমহাদেশে ধর্ম নিরপেক্ষতা ব্যবহার করা হয় না। উপমহাদেশে ধর্ম নিরপেক্ষতার প্রচলিত ধারণা হলো নাগরিকত্বের ধর্ম থাকবে, তবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ধর্মনিরপেক্ষতা শব্দটি বর্তমান বিশ্বের একটি বহুল আলোচিত শব্দ, সেকুলারিজম।
ধর্মনিরপেক্ষতাকে অনেকে ধর্মহীনতা বলেও আখ্যায়িত করে থাকেন, আবার অনেকে ধর্ম সমন্বয়বাদিতা বলেও আখ্যায়িত করে থাকেন। মূলত এই যে দুটি দৃষ্টিভঙ্গি এসেছে রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপট থেকে। তোমরা কিছুক্ষণ আগে পর্দায় দেখেছো যে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে ধর্মনিরপেক্ষতাকে ধর্ম সমন্বয়ের সাথে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা হচ্ছে যে রাষ্ট্রে বিভিন্ন ধরনের ধর্ম থাকতে পারে, বিভিন্ন ধর্মের অনুসারী থাকতে পারে, তবে তাদের মধ্যে সুষম সমন্বয় করতে হবে। কেউ তার ধর্মকে অধিক গুরুত্ব দিতে গিয়ে অন্য ধর্মের প্রতি কোনো প্রকার অনাচার বা অবিচার করতে পারবে না। একইভাবে রাষ্ট্রের সামনে বা রাজনৈতিক কর্তৃপক্ষের সামনে সকল ধর্ম সমান গুরুত্বের দাবিদার হবে, কারো উপর কারো বিশেষত্ব বা গুরুত্ব পাবে না। অপরদিকে আরেকটি রাষ্ট্রনৈতিক মতবাদ বা আরেকটি রাজনৈতিক মতবাদ হিসেবে আমরা সমাজতন্ত্রবাদের যে রূপরেখা দেখতে পাই, সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটিকে ধর্মহীনতা অর্থে ব্যবহৃত করা হচ্ছে। মূলত সমাজতন্ত্র গড়ে উঠেছে একটি বস্তুবাদী তত্ত্বের উপর, দ্বান্দ্বিক বস্তুবাদের উপর। এই দ্বান্দ্বিক বস্তুবাদে যেহেতু ধর্মের ভূমিকা সেভাবে স্বীকার করা হয় না, সে কারণেই এখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বলতে মোটামুটি ধর্মহীনতাকে বোঝানো হচ্ছে। ধর্মীয় সমন্বয়বাদের বিষয়টি এখানে গুরুত্ব পায় না। প্রকৃতপক্ষে আমরা ধর্মভিত্তিক যে চিন্তা চেতনা তা থেকে বের হয়ে এসে একটি সার্বজনীন ধর্ম সার্বজনীন যে দৃষ্টিভঙ্গি দেখতে পাই তাকে ধর্মহীনতা বা ধর্মনিরপেক্ষতা হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এই নীতি অনুসারে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হবে, রাষ্ট্রীয় অনুশাসন পরিচালিত হবে, রাষ্ট্রীয় শাসনাদি পরিচালিত হবে, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় অর্থনীতি সবকিছু পরিচালিত হবে ধর্ম থেকে পৃথকভাবে। অর্থাৎ ধর্মীয় কোনো চিন্তাধারা থাকলেও সেটা রাষ্ট্রীয় নীতিকে বা রাজনৈতিক তত্ত্বগুলোকে কোনোভাবে পরিচালিত বা প্রভাবিত করতে পারবে না। এই ধর্মনিরপেক্ষতার ধারণাটি কিন্তু একেবারেই সমকালীন একটি ধারণা বলে আমরা উল্লেখ করতে পারি, যেখানে আমরা দেখছি যে প্রাচীন গ্রিসেও রাজা অনেকভাবে ধর্মীয় বিভিন্ন ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হতেন। ইভেন এমনকি প্রাচীন যে চৈনিক সভ্যতাগুলো দেখা যাচ্ছে, প্রাচীন উপমহাদেশে ভারতীয় উপমহাদেশীয় যেই সভ্যতাগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে ধর্মের একটি বিশেষ প্রভাব লক্ষ্য করেছি সে প্রাচীনকাল থেকে। মধ্যযুগে এসে তো এর একটি ভয়াবহ রূপ আমরা দেখতেই পেয়েছি, যে চার্চ এবং রাষ্ট্রীয় দ্বন্দ্বটি যেখানে প্রকট আকার ধারণ করেছিল, সেখানে ধর্মই ছিল মোটামুটি রাজনৈতিক বিষয়গুলোর মূল উপজীব্য। আধুনিক কালে এসে এই প্রভাব কমতে কমতে সমকালীন যে ধারা আমরা রাজনৈতিক দর্শন দেখতে পাই, যে রাষ্ট্রনৈতিক যে চিন্তাধারা আমরা দেখতে পাই, সেখানে ধর্মনিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এখানে কোনো ধর্মের উপর কোনো ধর্মের বিশেষত্বকে অস্বীকার করা হয়, বরঞ্চ সকল ধর্মের মানুষকে তার নিজ নিজ ধর্মের প্রতি সম্মান জানিয়ে একটি সুষম সমন্বয়ের কথা বলা হয়, যেখানে রাজনীতি পরিচালিত হবে রাষ্ট্রীয় নীতিমালা দ্বারা, কোনো ধর্মীয় নীতিমালা বা ধর্মীয় প্রভাব প্রতিপত্তির দ্বারা নয়। তোমরা পর্দায় দেখতে পেয়েছো যে ধর্মনিরপেক্ষতাকে খুব সহজে বা এক কথায় বলে আমরা বলতে পারি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাজনীতিতে সবার অংশগ্রহণ সমানভাবে গুরুত্ব পাবে, এই বিষয়টি ধর্মনিরপেক্ষতার মূল কথা। সমকালীন রাষ্ট্র দর্শনের এই অন্যতম বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতার পরে আমরা এর অপর একটি বৈশিষ্ট্যের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হচ্ছে ধর্মনিরপেক্ষতার পরেই সমকালীন রাষ্ট্র দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশ্বায়ন বিংশ শতকের শেষ ভাগে উদ্ভূত এমন একটি আন্তর্জাতিক অবস্থা যাতে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন ব্যবস্থা বৈশ্বিক গণ্ডি ছাড়িয়ে আন্তর্দেশীয় পরিসরে পরিব্যাপ্তি লাভ করেছে। এর ফলে সারা বিশ্ব একটি পরিব্যাপ্ত সমাজে পরিণত হয়েছে এবং অভিন্ন বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় বিভিন্ন দেশ যুগপৎ অংশগ্রহণ করছে। এটি পারস্পরিক ক্রিয়া এবং আত্মসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন জাতির সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় ও মিথস্ক্রিয়ার সূচনা করে। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব বিদ্যমান। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্ব ব্যবস্থায়
অর্থনীতি অনেকাংশে আমাদের রাজনীতিকে প্রভাবিত করছে, বা বলা যায় রাজনীতি প্রভাবিত হচ্ছে অর্থনীতির দ্বারা ব্যাপকভাবে। সেই দিক থেকে লক্ষ্য করলে মুক্ত বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রটি অনেক বেশি প্রভাবিত হয়েছে, অনেক বেশি প্রকট আকার ধারণ করছে বর্তমানে। এখন অবাধ বাণিজ্যের যুগ। আমাদের সকল রাষ্ট্রের সাথে সকল রাষ্ট্রে একটি আন্তদেশীয় অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হচ্ছে, যা শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে না থেকে বরঞ্চ পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। এই যে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া আমাদের ধ্যান ধারণা, এর পিছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির এই যুগে এসে বা এই স্বর্ণযুগে এসে আমরা উল্লেখ করতে পারি বর্তমান সময়ে বিশ্বব্যাপী যে ভাবের আদান প্রদান, যে অর্থনৈতিক আদান প্রদান, যে চিন্তা চেতনা আদান প্রদান, তাকে আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হিসেবে উল্লেখ করতে পারি। এই বিশ্বায়নের প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটিও কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে, যার প্রভাব পড়েছে আমাদের রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রচিন্তার ক্ষেত্রেও। এই বিশ্বায়নের প্রভাবে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাথে সম্পৃক্ত রাজনৈতিক যে ব্যবস্থাগুলো আছে, রাজনৈতিক যে অবকাঠামোগুলো আছে, সেগুলোর ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। অনেক রাষ্ট্রই তাদের মূল প্রাচীন যে অবকাঠামো তা থেকে বেরিয়ে আসছে এবং অনেক সংস্কার সাধিত হচ্ছে, যার ভিত্তিতে পরিবেশ, নারীবাদ বা প্রাচীন যে ধ্যান ধারণাগুলো ছিল বা যে উপমণ্ডকতা ছিল, তা থেকে একটি বিশ্ব দৃষ্টিভঙ্গির সৃষ্টি হচ্ছে। এজন্যই বিশ্বায়নকে আমরা একটি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে দেখিয়ে থাকি সমকালীন রাষ্ট্রচিন্তার বা রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি যে 2000 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বায়নের 4টি মৌলিক দিক চিহ্নিত করেন। এগুলো হচ্ছে বাণিজ্য ও আর্থিক লেনদেন, পুঁজি বিনিয়োগ ও সঞ্চালন, অভিগমন ও মানুষজনের বিচরণ, জ্ঞান বিতরণ। এছাড়াও পরিবেশগত পরিবর্তন যেমন বৈশ্বিক উষ্ণায়ন, পানি, বায়ু দূষণ, সমুদ্রে মাছের অত্যাহরণ বিশ্বায়নের সাথে সম্পর্কিত। বিশ্বায়ন প্রক্রিয়া প্রতিষ্ঠা, অর্থনীতি, আর্থসামাজিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। তাত্ত্বিক ভাষা বিশ্বায়নকে সাধারণত 3টি প্রধান ক্ষেত্রে বিভক্ত করা হয়: অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন এবং সাংস্কৃতিক বিশ্বায়ন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বিশ্বায়নের যুগ আসছে, অবাধ তথ্য প্রবাহ এবং অবাধ বাণিজ্যের যে যুগে আমরা প্রবেশ করেছি, এই যুগে এসে কিন্তু কোনো একটি দেশের চিন্তা চেতনা তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরঞ্চ তার রাষ্ট্রীয় সীমা অতিক্রম করেছে, বিশ্ব সীমায় তা নিজেকে তুলে ধরেছে, মেলে ধরেছে। এই যে ছড়িয়ে যাওয়া নিজেদের ভাবের আদান প্রদানের এই যে সার্বিকীকরণ, এই সার্বিকীকরণ প্রক্রিয়াতে কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণাও প্রভাবিত হচ্ছে, যা আমরা কিছুক্ষণ আগে বলেছি। তাই দেখা যাচ্ছে যে রাজনীতি আজ শুধুমাত্র অর্থনীতি দ্বারা প্রভাবিত হয় তাই বলা যায় না, বরঞ্চ পরিবেশ, পরিস্থিতি, যুদ্ধ, বিগ্রহ সবকিছুই কিন্তু প্রভাবিত হচ্ছে বিশ্বায়নের এই ধারাবাহিকতায়। তাহলে বিশ্বায়নকে আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে নিশ্চয় বলতে পারি বর্তমান প্রেক্ষাপটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদ আজকের সমকালীন রাষ্ট্র দর্শনের বা সমকালীন রাষ্ট্রচিন্তার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ মতবাদ বা গুরুত্বপূর্ণ ধারা হিসাবে বিকশিত হয়েছে। পুঁজিবাদ বা ধনতন্ত্র বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝানো হয় যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় যে কর্তৃত্ব আমরা দেখতে পাচ্ছিলাম বা রাষ্ট্রীয় যে একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা গিয়েছিল, তার বিপরীতে এসে পুঁজিবাদ একটি ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক মতবাদ হিসেবে বিকশিত হয়েছে, যার ফলে মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলো এবং সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাটি ব্যক্তি মালিকানায় বা ব্যক্তি স্বার্থে পরিচালিত হওয়ার একটি সুযোগ বা ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পুঁজিবাদ যেখানে বিকশিত হয়, স্বাভাবিকভাবে গণতন্ত্র অনেক বেশি সেখানে বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। যেহেতু গণতন্ত্র বিষয়টি সমকালীন রাষ্ট্রনৈতিক দর্শনের বা সমকালীন রাষ্ট্রনীতির একটি অন্যতম উল্লেখযোগ্য ধারণা, তাই পুঁজিবাদের সাথে গণতন্ত্রের তথা সমকালীন রাষ্ট্র দর্শনে একটি বিশেষ যোগসূত্র আমরা লক্ষ্য করছি। এই যোগসূত্রের ভিত্তিতে আমরা পুঁজিবাদকে সমকালীন রাষ্ট্রধারার একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করে থাকি।
এটি হলো সেই সমাজ সংগঠন যাতে পণ্য সম্পর্ক মানে কেনাবেচার সম্পর্ক জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। এখানে পরিবার এবং রাষ্ট্র থাকে, তবে পরিবার ক্রমাগত ক্ষুদ্র নিঃসঙ্গ পর্যায়ে নিছক বাণিজ্যিক বোঝাপড়ার জায়গায় গিয়ে থাকে। রাষ্ট্র এখানে জবরদস্তি হাতিয়ারগুলো ধরে রাখে, তবে কোনো ক্রমেই সে বাণিজ্যিক স্বার্থের খপ্পরে পড়ে তার কার্যক্রম সম্প্রদায়ের পক্ষ হতে সেবা কেনাবেচার দাঁড় দিতে গিয়ে থাকে। অর্থাৎ পুঁজিবাদের কিন্তু কিছু নেতিবাচক দিক সম্পর্কেও আমরা সমকালীন রাষ্ট্র চিন্তায় এসে আলোকপাত করতে দেখি। পুঁজিবাদের ভিত্তিতে বা পুঁজিবাদের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা যখন পরিচালিত হয় তখন অনেক ক্ষেত্রে রাষ্ট্র শুধুমাত্র দুতিয়ালির কাজটি করে, অর্থাৎ পুঁজিবাদীদের ক্রিয়ানকে পরিণত হয়, যার ফলে পারিবারিক যে সংগঠনগুলো রয়েছে বা পারিবারিক যেই অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে তা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্রিয়ানকে বা পুঁজিবাদীদের ক্রিয়ানকে পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র অসহায় হয়ে পড়ে এই পুঁজিবাদের কারণে। তাই এই পুঁজিবাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক বিবেচনা করেই কিন্তু আমরা একে সমকালীন রাষ্ট্র দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আলোচনা করে থাকি। পুঁজিবাদের পরে আমরা দেখতে পাই মার্ক্সবাদ তথা সমাজতন্ত্রবাদের একটি বিশেষ প্রভাব সমকালীন রাজনৈতিক দর্শনে পড়েছে। মার্ক্সবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব, যা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। এই তত্ত্বের সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক এবং ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব এবং শ্রেণী সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্ব দর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্ক্সবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণী সংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, মার্ক্সবাদের ভিত্তি হচ্ছে শ্রেণী সংগ্রাম বা শ্রেণী দ্বন্দ্ব। প্রতিটি সমাজেই উচ্চ নিচ বিভিন্ন শ্রেণী থাকে। এখানে যদি আমরা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সমাজকে বিবেচনা করি সেখানে দেখতে পাবো যে প্রতিটি সমাজে উৎপাদনের ভিত্তিতে দুটি শ্রেণী রয়েছে, একটি উৎপাদক শ্রেণী আর একটি মালিক শ্রেণী। অর্থাৎ উৎপাদক বা শ্রমিক শ্রেণীর সাথে মালিক শ্রেণীর যে দ্বন্দ্ব, এটা কিন্তু চিরন্তন একটি দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ভিত্তিতে উৎপাদক শ্রেণী সবসময় তার সর্বোচ্চটা দিলেও মালিক শ্রেণী সবসময় তাকে বঞ্চিত করে অধিক মুনাফা লাভের একটি প্রবণতা তৈরি করে। তাদের এই প্রবণতার ফলে রাষ্ট্র ব্যবস্থা একটা সময় ক্ষতিগ্রস্ত হয় বা পুঁজিবাদের অতি বিকাশের ফলে রাষ্ট্র ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হয় তা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। এই প্রভাবে একটা পর্যায়ে গিয়ে উৎপাদক শ্রেণী বা শ্রমিক শ্রেণীর মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হয়। সেই সচেতনতার সাথে পুঁজিবাদী বা মালিক শ্রেণীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ভিত্তিতে একটি বস্তুবাদী বা ঐতিহাসিক একটি দ্বন্দ্ব, ঐতিহাসিক বস্তুবাদী যে তত্ত্ব, সেই তত্ত্বের ভিত্তিতে আমরা বলতে পারি একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের ভিত্তিতে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, যে সমাজ ব্যবস্থা শুধু অর্থনৈতিকই নয় বরঞ্চ একটি রাজনৈতিক প্রেক্ষাপটকেও ব্যাখ্যা করে। এই মার্ক্সবাদের যে বিকাশ সেটি আমরা ঊনবিংশ শতাব্দীর পরপরই দেখতে পাই। কার্ল মার্ক্সের হাত ধরে এই যে মার্ক্সবাদী চিন্তা চেতনার যে বিকাশ আমরা লক্ষ্য করি, তাকে কিন্তু অনেক রাষ্ট্র এখনো ধারণ করে চলেছে। এই মার্ক্সবাদী ধারণা বা সমাজতান্ত্রিক ধারণা এবং পুঁজিবাদের সমন্বয় করে মিশ্র অর্থনীতির অনেক রাষ্ট্র আমরা বর্তমানে দেখতে পাই। সুতরাং পুঁজিবাদের মতোই এই মার্ক্সবাদ বা সমাজতন্ত্রবাদও কিন্তু বর্তমান সমকালীন রাষ্ট্রনীতি বা রাষ্ট্রচিন্তার একটি বিশেষ দিক বলে আমরা উল্লেখ করতে পারি। মার্ক্সবাদ সম্বন্ধে আমরা এমিল বার্নসের মতকে দেখতে পাই। এমিল বার্নস বলেন, মার্ক্সবাদ হলো একটি জগৎ, জীবন এবং তারই অংশ মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব। অর্থাৎ মার্ক্সবাদ কোনো বিশেষ ক্ষেত্রে নয় বরঞ্চ একটি জাগতিক, সামাজিক এবং সামগ্রিক জীবন সম্বন্ধিত একটি সার্বিক তত্ত্ব। এই তত্ত্ব মানুষের বাস্তব অভিজ্ঞতার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। যেসব অস্পষ্ট ধারণা এতদিন প্রচলিত ছিল এবং এখনো আছে, মার্ক্সীয় তত্ত্ব সেগুলোর বিরোধী। মার্ক্সের তত্ত্ব তার সমসাময়িক সমাজের ক্ষেত্রে অর্থাৎ পুঁজিবাদী সমাজের ক্ষেত্রে প্রযুক্ত হয়। মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব অর্থনীতি, ইতিহাস এবং সামাজিক তত্ত্বের পটভূমিতে বিবেচ্য। শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করো, মার্ক্সবাদ যদিও তৎকালীন বা ঊনবিংশ শতাব্দীর পুঁজিবাদের উপর ভিত্তি করে বা পুঁজিবাদী সমাজকে লক্ষ্য করে গড়ে উঠেছিল,
তথাপি বর্তমানের এই যে প্রেক্ষাপট, এখানেও কিন্তু মার্ক্সবাদ বা সমাজতন্ত্রবাদের একটি বিশেষ ভূমিকা লক্ষ্য করতে পারি। এই যে মার্ক্সবাদের বা সমাজতন্ত্রবাদের ফলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তা কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থাকেও প্রভাবিত করে থাকে। দর্শন মার্ক্সবাদের চাবিকাঠি তার দ্বান্দ্বিক বাস্তববাদ। এটির সকল চিন্তার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক অনুশীলনের প্রতি দায়বদ্ধতা। অর্থাৎ মার্ক্সবাদ তখনই সফলতা লাভ করবে যদি তার রাজনৈতিকভাবে অনুশীলিত হয়, সামাজিকভাবে গৃহীত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাই রাজনৈতিক দর্শনের বা সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সমতা হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য নীতি, বা সমতার নীতিটি উল্লেখযোগ্য একটি সমকালীন রাষ্ট্রনৈতিক বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, সমতা নীতি অনুসারে প্রতিটি স্বতন্ত্র সত্তাকে অবশ্যই আইনের দ্বারা সমানভাবে বিচার করতে হবে। সুতরাং সরকার কর্তৃক কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধাপ্রাপ্ত বা বৈষম্যমূলক আচরণ করবে না বা পাবে না। সমতা উদারবাদীদের মৌলিক নীতিগুলোর মধ্যে একটি। এই নীতি ন্যায্যতা এবং ন্যায় বিচার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল প্রশ্ন থেকে উদ্ভূত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই সমতা চাই। আমরা চাই কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। মানুষে মানুষে বৈষম্য বা ভেদাভেদের ধারণা থেকে কিন্তু সকল সংগ্রামের, সকল অশান্তির, সকল অপসংস্কৃতির উদ্ভব ঘটে। কিন্তু আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে তথা রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে সমতার নীতিটিকে অনুশীলন করতে পারি, তাহলেই কিন্তু একটি সমতাভিত্তিক সমাজ আমরা বা একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা সামর্থ্য হব, যেই সমাজ ব্যবস্থায় আমাদের প্রত্যেকের অধিকারের সুরক্ষা নিশ্চিত হবে। এই সমতার নীতিটি এমন একটি নীতি যে অনুসারে মনে করা হয় বা যে অনুসারে ধারণ করা হয় যে রাষ্ট্রের সকল নাগরিক সমান, কেউ কারো উপর কর্তৃত্ব আরোপ করবে না বা রাষ্ট্র কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না, সকলকে রাষ্ট্র একই রকম ভাবে দেখে থাকবে। এই সমতার নীতিটি কিন্তু প্রাচীন কোনো ধারণা নয়, ইভেন এমনকি মধ্যযুগীয় কোনো ধারণা নয়। এই ধারণাটি একান্তই আধুনিক কালে বিকশিত হয়েছে, যার চূড়ান্ত রূপ আমরা সমকালীন রাষ্ট্র দর্শনে লক্ষ্য করে থাকি। সমতার এই ধারণা সম্পর্কে মানবাধিকার সার্বজনীন ঘোষণাতেও উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, আইনের সামনে সকলেই সমান এবং আইনের সমান সুরক্ষার জন্য কোনো বৈষম্য ছাড়াই সকলে অধিকারী। অর্থাৎ প্রত্যেকে আইনের সামনে সমান সুযোগ বা সুবিধা লাভের অধিকারী। আইন কারোর প্রতি পক্ষপাতিত্ব করবে না। এই আইন আন্তর্জাতিক এবং রাজনৈতিক যে রকমই হোক না কেন, তা রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে হোক অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, তা সকলকে সমানভাবে বিবেচনা করবে। সুতরাং জাতি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, প্রতিবন্ধকতা, অধিকার, বৈষম্য বা পক্ষপাত ছাড়াই আইনের আওতায় প্রত্যেককে সমান আচরণ করতে হবে। সাম্যের সাধারণ নিশ্চয়তা বিশ্বের বেশিরভাগ জাতীয় সংবিধানে থাকে, তবে এই নিশ্চয়তাটি নির্দিষ্ট প্রয়োগগুলি ভিন্ন হয়। উদাহরণস্বরূপ যদি বলি, যদিও অনেকগুলি সংবিধান জাতিভেদে নির্বিশেষে সাম্য নিশ্চয়তা দেয়, তবে কেবলমাত্র কিছু সংখ্যক জাতীয়তা নির্বিশেষে সমতার অধিকারের কথা উল্লেখ করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সংবিধান বা বর্তমান রাষ্ট্র দর্শনের একটি উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, জাতিরাষ্ট্রের একটি বিশেষ দিক হচ্ছে স্বাধীন সংবিধান। এই সংবিধানেও কিন্তু সমতার নীতিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গুরুত্ব দেওয়ার ফলেই আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সমতা নীতিটিকে একটি বিশেষ উল্লেখযোগ্য নীতি হিসাবে লক্ষ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই সমতার নীতির মাধ্যমেই আমরা আমাদের রাজনৈতিক সমকালীন ধারার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করলাম। আমাদের আগামী দিনের যে আলোচনা বা পরবর্তী দিন আমরা আলোচনা করব নিউ লিবারালিজম বা নব্য উদারতাবাদ নিয়ে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে প্রশ্ন করতে পারো। এছাড়া তোমরা বইয়ের সাহায্য নিলে আশা করছি অনেক বেশি উপকৃত হবে। আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে